আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া আসামিদের বিস্ফোরক মামলায় জামিন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে স্বজনদের ভিড়। শ্রদ্ধা ভালোবাসায় অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন। বিএনপির প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে নেতাকর্মীদের পুষ্পমাল্য অর্পণ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। রক্ত ঝরবে কিন্তু বর্ডার থাকবে সুরক্ষিত। দেশের ভেতরে ঢুকতে পারবে না কেউ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। শীতলক্ষায় জাহাজ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাতদের ৮ সদস্য গ্রেফতার। নৌপথে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে মুন্সিগঞ্জের শ্রমিকদের বিক্ষোভ মানববন্ধন। এবং প্রথমবারের মতো উড়োজাহাজে পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণের সুযোগ পেল সুবিধাবঞ্চিত ৩০ শিশু। মানসিক বিকাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। বিকেলে রাজধানীর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালতে তাদের জামিন দেন। এই খবর শুনে আবেগ তাড়িত হয়ে পড়েন বিডিআর সদস্যদের স্বজনরা। আগামী ২ কর্মদিবসের মধ্যে তারা জামিন পাবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। এর আগে বিডিআর জওয়ানদের জামিনের আশায় কারাগারের সামনে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করেছেন এসব আসামি। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এইরকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় ২৫০-র উপরে বা ২৫০। সেই ২৫০ মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন, আর ১০ বছর যেগুলো ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। দেশ জুড়ে অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনে সাহসী ভূমিকায় বাংলাদেশ সৃষ্টির বর্ণাঢ্য ইতিহাসের অংশ জিয়াউর রহমান। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরার পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার ৮৯তম জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা, দোয়া মাহফিল ও জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বরিশালে আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। নাটোরের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হল শহীদ জিয়ার জন্মবার্ষিকী। পরে আয়োজিত সভায় গণতন্ত্রকামী এই নেতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। জয়পুরহাট শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এতে অংশ নিয়ে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার প্রস্তাব দিয়েছে তার সাথে বিএনপি একমত। তবে রাজনৈতিক সংকট নিরসন ও ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রুখে দিতে দেশে দ্রুত নির্বাচন চান তিনি। জামালপুরেও পালিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। এ উপলক্ষে জেলা বিএনপি আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে বাদ জোহর কুষ্টিয়া কোর্ট স্টেশন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে গোপালগঞ্জ শহরের বিএনপি কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। বাংলাদেশ ও ভারতের নাগরিক এবং সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার পর স্বাভাবিক রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি। উভয় পারে নিয়ন্ত্রণ দিচ্ছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, রক্ত ঝরবে কিন্তু সুরক্ষিত থাকবে সীমান্ত। অবৈধভাবে কাউকে দেশের ভেতরে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাসনা দাসের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে শনিবার বাংলাদেশি নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরপর থেকে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত টহল। সতর্ক অবস্থায় এলাকাবাসী। আমরা সাধারণ জনগণ একে একে আস্তে আস্তে ওই পুরোটাই যখন ঘেরা ফেলা হয়েছে তখন আমরা ওখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবাই জনগণ এসে ঝাঁপিয়ে পড়ি। আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি নিজের বাংলাদেশ জন্মভূমি রক্ষার জন্য। গম, সরষা এবং ভুট্টা, পেঁয়াজ অনেক ফসল নষ্ট করে ফেলেছে তারা। বিরোধপূর্ণ 1200 গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে ওপারে টহল দিচ্ছে বিএসএফ জওয়ান। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে দাবি জানান তিনি। আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনোদিন আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে সংঘর্ষে বিএসএফ এর 2 জওয়ান আহত হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর সহায়তায় ভারতীয় গেরুয়া বাহিনীর অপতৎপরতার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে নাটোর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন থেকে ছাত্র নেতারা যে কোনো ধরনের উস্কানির বিরুদ্ধে ভারতকে হুঁশিয়ারি করেন। একই সাথে ভারত ও আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে দেশের সকল স্বাধীনতাকামী মানুষদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাদমান মোস্তাক রাকিব সহ অন্য নেতারা। এখন থেকে পাহাড় কাটলে শ্রমিক নয় মালিকদেরই গ্রেফতার করার নির্দেশ দিয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, পাহাড় কাটা রোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। সরকারি সংস্থা ও পাহাড় খেকোদের মধ্যে এতদিন যে টম অ্যান্ড জেরি খেলা চলছে তা আর চলবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মতবিনিময়ে রিজওয়ানা হাসান আরও বলেন, যার যার অবস্থান থেকে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। ঢাকার কামরাঙ্গীর চরের মতো সারা দেশে গড়ে ওঠা পলিথিন উৎপাদন কারখানাগুলোও বন্ধ করে দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। বিচার বিভাগ সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রাম আদালত পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এর আগে ঘুরে ঘুরে বিচারালয় পরিদর্শন এবং আইনজীবী ও বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান বিচারপতি। এরপর আদালতে আসা বিচার প্রার্থীদের বসার স্থান ন্যায়কুঞ্জ পরিদর্শন করেন তিনি। আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি,
তো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নওগাঁয় শহীদ 9টি পরিবারের প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে মোট 18 লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের শীতলক্ষা নদীর মোহনায় জাহাজ ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা সংঘবদ্ধ ডাকাতদের 8 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ডিআইজি মিজানুর রহমান জানিয়েছেন, নদীপথ নিরাপদ ও নির্বিঘ্ন করতে নৌ পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। মনির হোসেন তোপর রিপোর্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 10 জানুয়ারি মুন্সিগঞ্জের মুক্তারপুরে শীতলক্ষা নদীতে 360 মেট্রিক টন ফার্নেস অয়েল বহনকারী একটি জাহাজ থামায় সংঘবদ্ধ ডাকাত দল। জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের মুখে 3.5 কোটি টাকার তেল আরেকটি জাহাজে নিয়ে পালিয়ে যায় তারা। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে 8 ডাকাতকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ। পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই 7 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, এই তেলটা বিক্রি করার চেষ্টা হয়তো করেছিল, কিন্তু সেটা করতে পারে না। আমরা পুরাটাই এটা যে ডাকাতি পুরাটাই উদ্ধার করতে সক্ষম হয়েছি। কেউ যদি এগুলা না কিনে এই সমস্ত অবৈধ মালামাল, তাহলে কিন্তু বিক্রিও সুযোগ থাকবে না। সুতরাং তারা কিন্তু আমাদের এখন মূল টার্গেটের একটা পার্ট। মালামাল নিয়ে এই জাহাজটা এখন ছেড়ে আসছে, এখানে আসতেছে, এখানে ভিতরে 1-2 থাকে যারা এই তথ্যগুলো ওদের দেয় এবং টাইমলি ওই জায়গায় তারা উৎপেতে থাকে। 5 আগস্ট পরবর্তী নৌ পুলিশের সংস্কার ও নদীপথের নিরাপত্তা সম্পর্কে জানতে চাওয়া হয় ডিআইজি মিজানুর রহমানের কাছে। আমাদের সবগুলা নৌ থানা ফাঁড়ি কিন্তু এখনো চালু করা সম্ভব হয়নি। আমাদের 149টা নৌ থানা ফাঁড়ির মধ্যে মাত্র 121টা নৌ থানা ফাঁড়ি এখন চালু রয়েছে। নৌ পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি করা যায় এবং নৌ পুলিশকে আরো বেশি খুব দ্রুততার সাথে কাজে লাগানো যায়, সেই চেষ্টা অব্যাহত আছে। গেল 18 দিনে 162টি লাইসেন্সবিহীন বাল্কহেড, অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত 17টি ড্রেজার, 79টি নৌযান জব্দ করে 132টি মামলা করেছে নৌ পুলিশ। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। এদিকে নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দুপুর 12টার দিকে শহরের লঞ্চ টার্মিনালের ওপরে তারা এসব কর্মসূচি পালন করেন। নৌযান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু তোলার ফলে চাঁদাবাজি ও ডাকাতির মতো ঘটনা ঘটছে। এসব অপকর্ম চলাকালে নৌযান শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে এসব নৌ সন্ত্রাসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। প্রথমবারের মতো বিমানে উঠে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের সুযোগ পেল সুবিধাবঞ্চিত 30 শিশু। প্রতিষ্ঠার 12 বছর পূর্তি উপলক্ষে এই সুযোগ করে দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। শিশুদের মানসিক বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তরিক ইসলামের রিপোর্ট। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আজকে সকালটা অন্যরকম, আজ যেন স্বপ্ন পূরণের দিন। আকাশপথে ভ্রমণের সুযোগ পেল সমাজের সুবিধাবঞ্চিত 30 শিশু। এ যেন বাঁধভাঙা আনন্দের। আমার মা বাবার স্বপ্ন ছিল যে তার মেয়ে বড় হয়ে একদিন প্লেনে উঠবে। আমার এটা একটা ড্রিম যে আমি কক্সবাজার যাব প্লেনে চড়ে। একটু যাবো এবং নভোএয়ার আমাদের এটা সুযোগ করার জন্য। স্বপ্ন পূরণের মাধ্যমে এ ভ্রমণ শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই যে প্ল্যানটা এখনো যে আকাশপথে উড়ার যে আনন্দ এবং অভিজ্ঞতা সেটা দেওয়া, দ্বিতীয়ত ওরা যে কক্সবাজারের সমুদ্র দেখবে, এটা আমাদের অনেকের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণের একটা প্রচেষ্টা। নভোএয়ারের বিমানে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে খুশির জোয়ারে ভাসে সমাজের অবহেলিত এসব শিশুরা। অংশ নেয় বিচ ক্লিনিং কর্মসূচিতে। ফিলিংসটাই জানি কেমন,
অদ্ভুত আনন্দময় একটা ফিলিং। মজা লাগছে যে বলে বোঝানো যাবে না, এবং স্কুলের সাথে আরো মজা লাগছে বেশি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নজরুল তার চেতনায় নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন। তিনি সাম্য, প্রেম, দ্রোহ সবকিছুর কবি। তার কর্মে কোনো আপোষ নেই। ২৪-এর গণ অভ্যুত্থানকে সেভাবেই লালন করার অঙ্গীকারে যশোরে অনুষ্ঠিত হল নজরুল বিষয়ক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমিতে যশোর সাংস্কৃতিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর সাংস্কৃতিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মহিবুর রহমান হিরণ, জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিপুল আনন্দ উৎসবে হয়ে গেল ঝিনাইদহের শৈলকুপার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন। দিনভর এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল নবীন প্রবীণদের মিলন মেলা। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। পরে নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্বের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এছাড়া সাংস্কৃতিক আয়োজনের অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তার উপস্থিত ছিলেন। আমাদের মেধা এবং জ্ঞানভিত্তিক যুদ্ধের প্রয়াস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা যে কাজ করতেছি এবং সেই স্লোগান আমাদের থাকবে। আমরা শতবর্ষ পূর্তিতে সবাই একত্রিত হয়েছি, সবাইকে দেখতে পাচ্ছি, আমার পুরনো বন্ধু বান্ধবী সবার সাথে দেখা হচ্ছে, এটা অনেক আনন্দের। আমাদের জানা মতে এরকম একটা শতবর্ষ অনুষ্ঠান আমাদের জানা নাই, এরকম হয়েছে। এই স্কুলের বর্তমান শিক্ষার্থী যারা আছে বা কেবল ইয়াং জেনারেশন যারা আছে, তারা হয়তো সামনের এরকম আয়োজন, তারা আজকের আয়োজন থেকে তারা আরো উৎসাহ নিবে এবং সামনের আয়োজনগুলো তারা উদযাপন করবে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হয়ে গেল জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো দড়িকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে এই আয়োজন হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে ১২০০রও বেশি হাফেজ, মাওলানা, মুফতি ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেয়। ৩টি গ্রুপে বিজয়ীদের অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয়। পিঠাপুলি সহ নানা পণ্য প্রদর্শনী ও আনন্দমুখর সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপন করা হলো শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলা। ক্যাম্পাসে বাউলিয়ানা আয়োজিত উৎসবটি শুরু হয় বৃহস্পতিবার থেকে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আয়োজিত এই মেলায় পিঠা প্রদর্শনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত দল, দেশসেরা বাউল ও কাওয়ালি শিল্পীদের গান মুগ্ধ করে দর্শকদের। আয়োজকরা বলেন, এই আয়োজন রাজশাহী অঞ্চলের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।